এই লড়াইকে বিজয়ী করতে হবে আগামী দিনে বাংলাদেশে। হাসিনা গেছে যে পথে, আপনারাও যাবেন সেই পথে। তারা তাদের সম্পদকে কুক্ষিগত করার চক্রান্ত তারা নিয়েছে। বাইরের যারা, তারাও তো আমাদের ভাই বোন, তাদের জন্য কথা বলবে কে? যত পেশা তত ট্রেড ইউনিয়ন গড়ে তুলে আমরা শ্রমিক সমাজকে আদর্শ, চরিত্র, নৈতিকতা শিক্ষা দেব। রাষ্ট্র এবং সরকারের যে অনীহা, এটি কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। সামান্য রুটি রুজির আশায়, একটু আশ্রয়ের আশায়, একটু ভাগ্য পরিবর্তনের আশায় এরা জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে নৌকার উপর চড়ে বসে। তারপরে কোনো একটা ঢেউ এসে তাদেরকে সমুদ্রের পেটে হজম করে ফেলে। আর কেউ ভাগ্যবশত চলতে চলতে, দুলতে দুলতে কোন সুরত যেখানে গিয়ে পৌঁছতে চায় সেই বন্দরে ভিড়ে। ওখানে ভিড়ার পর কারো জায়গা হয় কারাগারে, আর কারো জায়গা হয় বনে জঙ্গলে। তারপরে আস্তে 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 পথ খুঁজে নেয়। সেই সমস্ত লোকেরা যখন একটু কাজকর্ম করে, তখন বিদেশের মাটিতে প্রাসাদ গড়ার চিন্তা করে না। তাদের অর্জিত সমস্ত সম্পদ প্রিয় দেশে আপনজনের জন্য, দেশের জন্য পাঠিয়ে দেয়। হ্যাঁ, বৈধ পথে অনেক শ্রমিক যান। তারা যাওয়ার পথেই দালালদের খপ্পরে পড়েন, সিন্ডিকেটের খপ্পরে পড়েন। যে টাকা দিয়ে পাশের দেশের দেশসমূহের লোকেরা যায়, তার চাইতে 3 গুণ 4 গুণ ওই দালালদেরকে দিয়ে তাদেরকে বিদেশে যেতে হয়। তখন তারা সেই টাকাটাও পুষাতে পারে না, তাদেরকে মানবেতর জীবনযাপন করতে হয়। 2-4টা দেশে যাওয়ার সুযোগ হয়েছে, দেখার সুযোগ হয়েছে। তারা 3টা শিফটে একটা সিট ভাগাভাগি করে ঘুমায়। সেই সিটের প্রস্থ হচ্ছে 2.5 হাত। একজন ঘুমাইলে ওখানে আর আরেকজন ঘুমাতে পারবে না। একজনের ঘুম না ভাগলে আরেকজনকে অপেক্ষা করতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাদের মুখের গ্রাস তারা স্যাক্রিফাইস করে দেশে টাকা পাঠায়। আমরা খুব সুন্দর করে বলি তারা রিমিটেন্স যোদ্ধা, কিন্তু এই যোদ্ধাদেরকে আমরা মর্যাদা দেই না। তারা যখন পাসপোর্ট রিনিউ করতে যায়, ঘাটে ঘাটে দালালের খপ্পরে পড়ে বিড়ম্বিত হয়ে তারা কষ্ট পায়। বছরের পর বছর যায়, সেখানে মিশন আছে, হাই কমিশন আছে, সেখানে আমাদের এমবাসি আছে, বড় বড় কর্মকর্তা কর্মচারীরা আছেন, কিন্তু আমাদের এই ভাই বোনদেরকে সেখানে ভোগান্তি পোহাতে হয়। তারা কেউ যখন চাকরি হারায়, যদি সঙ্গত কারণে হারায় বলার কিছু নেই, কিন্তু অনেকে অসঙ্গতভাবেও হারায়। তাদের পাশে দাঁড়ানোর কাউকে খুঁজে পাওয়া যায় না। আমরা এই পরিস্থিতি আর দেখতে চাই না। আমরা দেখতে চাই যেমন করে তাদেরকে রিমিটেন্স যোদ্ধা বলা হয়েছে, তেমন করে যেন তাদের মর্যাদাটাও তাদেরকে দেওয়া হয়। তাদের প্রয়োজনে দেশ এবং সরকার যেন তাদের পাশে দাঁড়ায়। যদি ওই সমস্ত এমবাসি এই কাজ না করতে পারে, ওখানে এমবাসি থাকারই কোনো প্রয়োজন নেই। স্বার্থ রক্ষার কথা বলে যারাই ক্ষমতায় গিয়েছে, তারাই শ্রমিকদের অধিকারকে খর্ব করেছে। আমরা দেখেছি কোন কারখানায় শ্রমিকদের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয়নি। রানা প্লাজায় একই দিনে সহস্রাধিক শ্রমিকের জীবন সেখানে গিয়েছে, কিন্তু এর বিরুদ্ধে আমরা এখনো কোনো বিচার পাই নাই। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের শ্রমিকদের মৌলিক মানবাধিকারকে খর্ব করা হয়েছে। আমাদের দেশের শ্রমিকদের শ্রমকে একদল কুচক্রী মহল তাদের মুনাফায়ের হাতিয়ার বানিয়েছে। শ্রমিকদের ঘামের উপরে দাঁড়িয়ে, শ্রমিকদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা তাদের সম্পদকে কুক্ষিগত করার চক্রান্ত তারা নিয়েছে। আমরা বলতে চাই, আগামীতে বাংলাদেশে যেদিন সুষ্ঠু সরকার প্রতিষ্ঠিত হবে, যেদিন বাংলাদেশে আল্লাহর রাসূলের বিধান কায়েম হবে, সেদিন বাংলাদেশের শ্রমিকরা তাদের অধিকার ফিরে পাবে। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই, পৃথিবীতে অসংখ্য মানুষ শ্রমিকের অধিকারের কথা বলেছে। ইউএসএ থেকে শুরু করে
রাশিয়া, চায়না সবাই শ্রমিকের অধিকারের কথা বলেছে, কিন্তু কেউ শ্রমিকের অধিকার রক্ষা করতে পারে নাই। তাই আমরা বলতে চাই যে আদর্শ শ্রমিকের অধিকারকে রক্ষা করে, শ্রমিকের হক ফিরিয়ে দিতে পারে, বাংলাদেশের ন্যায্যতা প্রতিষ্ঠা করে, সে আদর্শের নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ। সে আদর্শের নাম হচ্ছে ইসলাম। তাই আমরা বলতে চাই আগামীর বাংলাদেশে যেদিন বাংলাদেশ দেশ প্রকৃত ন্যায়বান শাসকদের হাতে বাংলাদেশ যাবে, সেদিনেই আমাদের অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই অধিকার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে শক্তিশালীভাবে যে শ্রেণী অবদান রাখবে, সেই শ্রেণী হলো বাংলাদেশের শ্রমিক শ্রেণী। পৃথিবীর কোনো পরিবর্তন হয়নি যেই পরিবর্তনে শ্রমিকদের অবদান ছিল না। আমরা দেখেছি সর্বশেষ জুলাই বিপ্লবে বাংলাদেশের ছাত্র জনতা যখন রাস্তায় নেমে এসেছিল, সেদিন সহস্রাধিক শ্রমিক, লক্ষ শ্রমিক বাংলাদেশের রাজপথে নেবে ফ্যাসিবাদকে বাংলাদেশে বিতাড়িত করেছে। তাই আমরা বলতে চাই আগামীতে যারা শ্রমিকের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে চান, তাদেরকে সতর্ক করতে চাই, ছাত্র এবং শ্রমিকদের ঐক্য আগামীতে আপনারা যেই মানুষের অধিকারকে খর্ব করেছেন, সেই অধিকার আদায়ের জন্য ছাত্র এবং শ্রমিকদের ঐক্য বাংলাদেশ প্রতিষ্ঠায় সামনে এগিয়ে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ছাত্র এবং শ্রমিকের ঐক্যকে আগামীতে প্রতিষ্ঠা হবে, সেই ঐক্য প্রতিষ্ঠিত হবে, সে আহ্বান ব্যক্ত করেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বরঞ্চ সকল রাজনৈতিক দল সব সময় এখনো শ্রমিকদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে, শ্রমিকদেরকে ক্ষমতায় যাওয়ার লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করেছে। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর সবাই শ্রমিকদের অধিকারের কথা ভুলে গিয়েছে। সুতরাং শ্রমিকদের সত্যিকার অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে ইসলামী শ্রমনীতি চালু করতে হবে। আর ইসলামী শ্রমনীতি চালু করতে হয়, ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। আর ইসলামী রাষ্ট্র যদি কায়েম করতে হয়, তাহলে ইসলাম মানার বোঝার, আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েমের এই লড়াইকে বিজয়ী করতে হবে আগামী দিনে বাংলাদেশে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশে আজকের এই সমাবেশেও যে লিফলেট বিতরণ করা হয়েছে, সেই লিফলেটের মধ্যেও গণভোটের কথা বলা হয়েছে। গণভোটের প্রস্তাব ছিল বিএনপির। আমরা পার্লামেন্টে ওই কথা বলেছি। আমরা বলেছিলাম গণভোট আর জাতীয় নির্বাচন আলাদা আলাদা দিনে করা, গণভোট আগে করা, এরপরে জাতীয় নির্বাচন করা। কিন্তু বিএনপি একসাথে নির্বাচনের জন্য প্রস্তাব দিয়েছিল, একসাথে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হবে। আর নির্বাচনের পর এই নির্বাচনে জনগণ 70% জনগণ গণভোটের পক্ষে রায় দিয়েছে। আর এই গণভোট ছিল সংস্কারের জন্য গণভোট। এই গণভোট ছিল বাংলাদেশের সঠিকভাবে পরিচালনার জন্য সংস্কারের গণভোট। কিন্তু আমরা লক্ষ্য করেছি, নির্বাচিত হওয়ার পর এই গণভোটের রায় মানার ক্ষেত্রে বিএনপি সরকার গঠনের পর গড়িমসি করছে। আমরা ধিক্কার জানাই যে স্বরাষ্ট্রমন্ত্রী ঐক্যমত কমিশনের মিটিংয়ে এই প্রস্তাব দিয়েছিলেন গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হবে। সেই স্বরাষ্ট্রমন্ত্রী
পার্লামেন্টে বলেছেন যে আমরা অভিনয় করছি। আমি ধিক্কার জানাই। ওনারা বলছেন নির্বাচন হওয়ার জন্য আমরা এটা দিয়েছি, মানার জন্য দেয় নাই। ওনারা এইভাবে জাতিকে আর কতদিন প্রতারিত করবেন? ওনারা জাতিকে প্রতারণা করে, ওনাদের ভাষায় যদি বলি তাহলে ওনারা নিজের মন থেকে গণভোটের প্রস্তাব তারা দেয় নাই। আর এই নির্বাচন কিভাবে হয়েছে এটা বাংলাদেশের মানুষ জানে। একজন অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা তিনি বলেছেন আমরা জামাতকে ক্ষমতায় আসতে দেই নাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আইন কর্মকর্তা উনি এখন সরকারের আইনমন্ত্রী। অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা এখন সরকারের পররাষ্ট্রমন্ত্রী। তাহলে বোঝা যায় এই চক্রই জামাত ইসলামীকে হারানোর জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জামাতকে পরাজিত করা হয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তারা নির্বাচিত হওয়ার পর আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। এই বাংলাদেশের জনগণ, ওনারা বলেছেন গণভোট নাকি ওনারা বোঝে না, কেউ বাংলাদেশে মানে না বুঝা ভোট দিছি। আচ্ছা বলেন আপনারা বুঝা দেন নাই? ওনারা মনে করেন যে ওনারাই খালি চালাক, বাংলাদেশের লোকেরা সব বোকা। এটা কি উল্টাটা হইতে পারে না? বাংলাদেশের মানুষ সবসময় সঠিক কাজ করছে। বাংলাদেশের মানুষ সবসময় সঠিক রায় দিয়েছে। কখনো কখনো জনগণের রায় নিয়ে সিনেমিনি খেলা হয়েছে, কখনো কখনো ভোট নিয়ে সিনেমিনি খেলা হয়েছে, কখনো কখনো ভোটে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এই তামাশা বাংলাদেশের মানুষ আগামী দিনে আর কাউকে করতে দেবে না ইনশাআল্লাহ। আমাদের নেতা, পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা, জামাত ইসলামের সংগ্রামী আমির শুরু থেকেই বলে এসেছেন আমরা এই না বলার কালচার থেকে জাতিকে মুক্ত করতে চাই। এই জন্যই আমরা সংসদে গিয়েছি, আমরা বলেছি, আমাদের নেতা বলেছেন আমরা পার্লামেন্টে সরকারের সকল ভালো কাজের সহযোগিতা করব, কিন্তু সরকারের দেশ বিরোধী, জনগণ বিরোধী, ইসলাম বিরোধী সকল কর্মকাণ্ডের আমরা প্রতিবাদ জানাবো, প্রতিরোধ জানাবো বাংলাদেশের আমরা সেই নীতিতে এগিয়ে যাচ্ছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা পরিষ্কারভাবে বলতে চাই বর্তমান সরকার আওয়ামী স্টাইলে বাংলাদেশ পরিচালনা করার চেষ্টা করছে। আওয়ামী স্টাইলেই যদি বাংলাদেশ চলে, গায়ের জোরেই যদি বাংলাদেশ চলে, গায়ের জোরেই যদি পার্লামেন্ট চলে, তাহলে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য বাংলাদেশের হাজার হাজার মানুষ জীবন দিল কেন? হাজার হাজার মানুষ পঙ্গু হলো কেন? হাজার হাজার মানুষ জেলখানায় গেল কেন? আমরা পরিষ্কারভাবে বলতে চাই গণভোটের রায় অবিলম্বে কার্যকর করতে হবে। বাংলাদেশের মাটিদার আমরা কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না, বাংলাদেশের জনগণ দেবে না ইনশাআল্লাহ। এটাই হোক আজকের এই শ্রমিক সমাবেশের অঙ্গীকার। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রত্যেকটি স্তরে স্তরে আমরা দেখেছি তাদের লাইসেন্স পাওয়া, নিবন্ধন পাওয়া, তাদের বহুবিধ কার্যক্রমে হাজার ধরনের প্রতিবন্ধকতা আমরা লক্ষ্য করছি। স্বাভাবিকভাবে জীবনযাপনের জন্য যে পরিবেশ প্রয়োজন, কর্মক্ষেত্রে যে পরিবেশ প্রয়োজন, সেই পরিবেশও তাদেরকে দেওয়া হয় না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি একজন শ্রমিক কর্মক্ষেত্রে তার দায়িত্ব পালনকালীন সময়ে যদি অসুস্থ হয়, আহত হয়, তার জন্য তাকে পরিপূর্ণ সুস্থ করার লক্ষ্যে যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আর্থিক অনুদানের প্রয়োজন, সেটিও তাদের জন্য নেই। শুধু তাই নয়, শ্রমিকরা যদি মারা যায় কর্মক্ষেত্রে, তাহলে তাদের জন্য যে আর্থিক নিরাপত্তা, সেই নিরাপত্তার পরিমাণটা এত কম
তা দিয়ে পরিবারে 2 মাসও নয় 1 মাসও সংসার পরিচালনা করা সম্ভব নয়। এটা বৈষম্যহীন। এই বাংলাদেশে শ্রমিকদের প্রতি যে বৈষম্য, শ্রমিকদের অধিকার নিয়ে যে ছিনিমিনি, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে রাষ্ট্র এবং সরকারের যে অনীহা, এটি কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। আমরা আজকের এই শ্রমিক সমাবেশ থেকে পরিষ্কার করে বলতে চাই, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শ্রমিকদের ন্যায্য যে মজুরি সেটি তাদেরকে দিতে হবে। কর্মক্ষেত্রে নিরাপত্তা দিতে হবে। তারা আহত হলে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যদি কোনো শ্রমিক মারা যায়, ওই পরিবারে যাতে করে স্বাভাবিকভাবে আবার উঠে দাঁড়াতে পারে, সেই ধরনের আর্থিক সহযোগিতা করার জন্য রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আজকের গোটা দুনিয়ার যে সভ্যতার বিনির্মাণ, এই সভ্যতার প্রতিটি ইঞ্চির সাথে আমাদের শ্রমিকদের ঘাম, শ্রম, রক্ত এবং জীবনের প্রতিটি পরিশ্রমের কণা এখানে সম্পৃক্ত রয়েছে। সুতরাং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা ছাড়া বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ছাড়া বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, নিরাপদ এবং মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য অবশ্যই শ্রমিকদের অধিকারকে অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়ন করার জন্য সরকারকে শ্রমিক নীতিমালাকে সংস্কার করে পুরো ঢেলে সাজাতে হবে। বাংলাদেশের শ্রমিক নীতিমালা, শ্রমিক আইন হবে শ্রমিক বান্ধব, সেটি নিশ্চিত করার জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। সংগ্রামী ভাইয়েরা, আসুন একটি নিরাপদ, মানবিক, বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হলে শ্রমিকদের স্বার্থকে সুরক্ষার পাশাপাশি আগামী দিনে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। শ্রমিকরা 24-এ ভূমিকা রেখেছেন, শ্রমিকরাও আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐতিহাসিক অবদান রাখবেন, সে আহ্বান রেখে জুলাই অভ্যুত্থানের মূল নায়ক আমাদের এদেশের ছাত্র সমাজ। তাদের অন্যতম শক্তি ছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। নেপথ্যের মূল নায়ক ছিল ইসলামী ছাত্র শিবির। আর এই আন্দোলনে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে আমাদের সম্মানিত আমির জামাত। সেদিন এক প্রোগ্রামে বলেছেন 62% শহীদদের মধ্যে 62% শহীদ হয়েছে শ্রমজীবী সমাজ। সুতরাং শ্রমজীবী ভাইদের বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিরাট ভূমিকা ছিল। তারা শহরে, নগরে, বন্দরে সঠিক ব্যক্তিরা যাতে পার্লামেন্টে যায়, তার জন্য তারা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। তাদের অন্যতম দাবি ছিল, এখনো আছে তাদের দাবিনামার মধ্যে, দেখলাম জনগণ যে গণভোটের রায় দিয়েছে, সেই গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। আপনারা কি এটার সাথে একমত? আমরা সরকারকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আজকে শ্রমিক সমাবেশে আসছেন, আপনার দলের শ্রমিক সমাবেশে, এখানেও আপনার গোয়েন্দা সংস্থার লোকেরা আছে। বিশাল শ্রমিক সমাবেশ থেকে এই শ্রমিকরা দাবি জানাচ্ছে, গণভোটের রায় দাড়ি কমা সুদ্ধা আপনাকে বাস্তবায়ন করতে হবে। এই ব্যাপারে যদি কিন্তু বাংলাদেশের জনগণ মানে না, প্রয়োজনে আরেকটা জুলাই সংগ্রামের অভ্যুত্থানের ডাক দেওয়া হবে। সেই ডাকে আরো বেশি পরিমাণ শ্রমিক নিয়ে রাস্তায় নামতে আপনারা কি তৈরি আছেন? সংগ্রামী ভাইরা আমার, 1886 সাল থেকে এই পর্যন্ত প্রায় 140 বছরের
শ্রমিক সমাজের দাবি যদি দেখা হয় তাহলে দেখা যাবে একই দাবি তারা বলে আসছেন। শ্রমিকদের অধিকার দিতে হবে, বন্ধ কলকারখানা চালু করতে হবে, যখন তখন ছাঁটাই বন্ধ করতে হবে, মজুরির মধ্যে ভারসাম্য আনতে হবে, শ্রমিকদের জন্য তারা যে আয় ইনকাম করে তার উপযোগী, তার সাথে সামঞ্জস্য রেখে বাজারে দ্রব্যমূল্যের দাম নির্ধারণ করতে হবে। এরকম 100টা দাবির কথা যদি বলি, দেখা যাবে যে ওই এক দাবি আপনারা বলছেন, দাবির জায়গায় আছে, দাবি পূরণের কেউ নাই। সেজন্য আমাদের প্রবীণ শ্রমিক নেতা অধ্যক্ষ হারুনুর রশিদ খান যে কথা বলেছেন তার সাথে সুর মিলিয়ে বলতে চাই, এত দাবি দাওয়া দিয়ে কাজ হবে না। এক দফার মধ্যে মুক্তি, 1500 বছরের পূর্বে চলে যেতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিক সমাজের জন্য যে মূল্যবোধের কথা বলেছেন, শ্রমিক সমাজের জন্য যে ধরনের মানবিক আচরণ করেছেন, সেই শ্রমিক সমাজের জন্য সেই মূল্যবোধ, সেই ন্যায়বোধ, সেই ইনসাফ, সেই কোরআনের শাসন বাংলাদেশে কায়েম করতে হবে। আল্লাহর রসুল যখন এসেছিলেন তখনও সমাজে দাবি দেওয়ার শেষ ছিল না, কিন্তু আল্লাহ রসুল অসংখ্য দাবি পূরণের দিকে যাননি। তিনি এক দফার কথা মানুষকে বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই এক দফার মধ্যেই সকল দফার মুক্তি নিশ্চিত হয়েছিল। সুতরাং আগামী দিনেও আমরা শ্রমিক সমাজ, ছাত্র সমাজ, গণমানুষ ঐক্যবদ্ধ হয়ে এদেশে কোরআনের সমাজ প্রতিষ্ঠার বিপ্লবী আন্দোলন, জামাত ইসলামের হাতকে শক্তিশালী করে একটি ইসলামী মূল্যবোধের সরকার আমরা প্রতিষ্ঠা করে শ্রমিক সমাজ সহ সমাজের প্রতিটি শ্রেণী পেশার মানুষের অধিকার আমরা প্রতিষ্ঠা করব। সেই সংগ্রামে, সেই আন্দোলনে দেশবাসীকে আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার, আমাদেরকে সমর্থন করার আমরা আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, এতদিন মানুষ বলতো আপনারা তো অনেক ভালো সংগঠন, মজবুত সংগঠন, কিন্তু জনসমর্থন নাই। গত নির্বাচনে ঈদের আনন্দে মানুষ যেভাবে বাড়িতে যায়, পাবলিক প্লেসে, বাসে, ট্রেনে, লঞ্চে একটা মাত্র স্লোগান ছিল, মার্কা আছে কি? সেই মার্কার নাম কি? দাড়ি পাল্লা স্লোগানে জনগণ সমস্ত জালিম, জুলুম, ফ্যাসিবাদ আর স্বৈরাচারকে রুখে দেওয়ার জন্য, ঘুষ এবং দুর্নীতিকে বন্ধ করে বাংলাদেশে ইনসাফ কায়েমের জন্য মানুষ জামাত ইসলামীর পতাকা তোলে দলে দলে সামিল হচ্ছে। আজকে এই দেখে অনেকের মাথা খারাপ হয়ে গেছে, সেই পুরাতন ফ্যাসিবাদী কায়দায় জামাতকে ট্যাগ লাগাচ্ছে, জামাতের বিরুদ্ধে নানা কথা বলছে। আমরা বলতে চাই, রাজাকার স্লোগান দিয়া হাসিনা যে পথে গেছে, আবারও যারা এই স্লোগান দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন, আপনাদের পরিণতিও একই পথে হবে। হাসিনা গেছে যে পথে, আপনারাও যাবেন সেই পথে। বাংলাদেশের মানুষ আর বিভাজনের রাজনীতি চায় না। সুতরাং পার্লামেন্টে গঠনমূলক ভূমিকা রাখবেন, আর না হয়ে বাইরে আমরা আছি, জনগণ আপনাদের সকল বাড়াবাড়ির জবাব রাজপথে দেবে। সবাইকে তৈরি হওয়ার জন্য, আগামীর মুক্তির বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রতি বছরের 1 মে আমরা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করি। কি জন্য করি? আজ থেকে 1.5 শতাব্দী পূর্বে 1886 সালে আমেরিকার শিকাগো শহরে বঞ্চিত, অনাহারী, ক্ষুধার্ত, অধিকার বঞ্চিত, অন্নহীন, বস্ত্রহীন শ্রমিকেরা শিকাগোর রাজপথে কয়েকদিন ধরে আন্দোলন করছিল। সেই আন্দোলন দমাবার জন্য গুলি করে, ফাঁসিতে ঝুলিয়ে অসংখ্য শ্রমিককে হত্যা করা হয়েছিল। তাদের কর্মঘণ্টা, ন্যায্য মজুরির দাবি আদায়ের মধ্য দিয়ে সেই শিকাগোর দিবসকে সারা দুনিয়ায় 1 মে আন্তর্জাতিক মে দিবস হিসেবে পালন করা হয়। সংগ্রামী ভাইরা আমার, আজকে
আন্তর্জাতিক এই শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ এবং সারা দুনিয়ায় বিভিন্ন শ্রমিক সংগঠন, সংস্থা, আন্তর্জাতিক সংস্থা এবং বাংলাদেশেও বিভিন্ন শ্রমিক সংগঠন রাজধানী ঢাকা থেকে সারা দেশে শ্রমিক সমাবেশ, র্যালি, আলোচনা সভার আয়োজন করেছে। আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশের শ্রমিক রাজনীতিতে ট্রেড ইউনিয়নের এক নতুন ধারা তৈরি করতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ, আজকের এই শ্রমিক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উপস্থিত হয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, শ্রমিক কল্যাণ ফেডারেশন। সংগ্রামী শ্রমিক জনতা, আজ থেকে 1.5 শতাব্দী পূর্বে শ্রমিকরা অধিকারের জন্য যে রক্ত দিয়েছিল, নিহত হয়েছিল, ফাঁসিতে ঝুলেছিল, 8 ঘন্টা কর্মঘণ্টা, ন্যায্য মজুরি, তাদের বৈষম্যহীনতার জন্য তাদের যে আন্দোলন, কিন্তু সেই দিনকে আমরা সারা দুনিয়া আজকে স্মরণ করি। আন্তর্জাতিকভাবে আইন হয়েছে, শ্রমমন্ত্রী হয়েছে, শ্রম দপ্তর হয়েছে, আইএলও হয়েছে, অর্ডিন্যান্স হয়েছে, আইআরও হয়েছে। আমাদের বাংলাদেশের শ্রমিকদের, দুনিয়ার শ্রমিকদের, মজলুম শ্রমিকদের মুক্তি কিন্তু আজও আসে নাই। কিন্তু আমরা ভুলে গেছি মানুষের তৈরি কোনো শ্রমনীতি নিপীড়িত, দুঃখী, ক্ষুধার্ত শ্রমিকের মুক্তি দিতে পারে না। শ্রমিকের মুক্তির জন্য আজ থেকে 1,500 বছর আগে আমাদের প্রিয় নবী, মজলুমের নবী, দাস শ্রেণীর শ্রমিক, দুঃখী মানুষের প্রিয় নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবিস্মরণীয় অনুপম শ্রমনীতি উপহার দিয়েছিলেন, আজ যদি সেই শ্রমনীতি আমরা বাস্তবায়িত করতাম, আমাদের মজুরি, কর্মঘণ্টা, সমস্ত অধিকার আমরা ফিরে পেতাম। প্রিয় নবী বিদায় হজের ভাষণে, কাবার চত্বরে ঐতিহাসিক ভাষণে যে সমস্ত অধিকারের কথা তিনি দুনিয়ার মজলুমের জন্য উপহার দিয়ে গেছেন, পবিত্র হাদিস গ্রন্থে সেগুলো বিস্তারিত বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের অধিকারের জন্য তার কাজ শেষ হবার সাথে, ঘাম শুকাবার সাথে সাথে তার মজুরি প্রদান করো। মজুরির পরিমাণ নির্ধারণের জন্য আজকে আমরা 10,000, 20,000, 25,000 টাকার পে স্কেলের কথা বলি, ন্যূনতম মজুরি। আমার প্রিয় নবী বলেছেন, সমকালীন বাজার চাহিদা, মানুষের প্রয়োজন মেটাবার জন্য মালিক যা খাবে পড়বে, শ্রমিকও যেন তাই খাইতে পারে, পড়তে পারে, ওই পরিমাণ মজুরি দিতে হবে। দুনিয়ার কোন শ্রমনীতি, সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, কোন শ্রমনীতিতে শ্রমিকের এই উন্নত মজুরির কথা বলা হয়নি। মালিক যা খাবে পড়বে, শ্রমিকও যেন তাই খাইতে পারে, পড়তে পারে। আজকের বাজার মূল্যে যদি সেই স্ট্যান্ডার্ডকে ধরে মজুরি নির্ধারণ করা হতো, আজকে কি শ্রমিকের কপালে কোনো দুঃখ থাকতো? 1968 সালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জন্ম। তারও আগে এই দেশে 60-এর দশকে বামপন্থী কমিউনিস্টরা শ্রমিক ময়দান দখল করার জন্য লাল পতাকা তুলে ধরো, সমাজতন্ত্র কায়েম করো। তারা বলেছিল ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ কমিউনিজম। 68 সালে শ্রমিক কল্যাণের প্রতিষ্ঠা করে এদেশের শ্রমিক নেতারা শ্রমিক অঙ্গনে রসুলের শ্রমনীতি বাস্তবায়নের জন্য বলেছিল। রসুলের সেই আদর্শ বাস্তবায়নের জন্য ইসলামী সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম আর ইসলামী শ্রমনীতির সংগ্রামকে এক অভিন্ন সংগ্রামে পরিণত করতে হবে। সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিও না। শ্রমিকের সাধ্যের অতিরিক্ত ডিউটি করলে তাকে অতিরিক্ত মজুরি দাও। কোম্পানিতে লাভ হলে শ্রমিককে লাভের লভ্যাংশ প্রদান করো। শ্রমিকের মৌলিক চাহিদা পূরণ, থাকা, খাওয়া, শিক্ষা, চিকিৎসার জন্য তার ন্যূনতম প্রয়োজন বাজার মূল্যে যেন সে মেটাতে পারে।
আমার প্রিয় নবী সেই সব আদর্শের কথা বলেছেন। তাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই অনুপম শ্রমনীতির জন্য একটি নতুন ধারার ট্রেড ইউনিয়ন রাজনীতি শুরু করেছে। মালিক আর শ্রমিকের মধ্যে শত্রুতা নয়, সৎ মালিক সৎ শ্রমিক বন্ধু হয়ে উৎপাদন অর্থনীতির চাকা ঠিক রাখবে, আবার শ্রমিকের প্রয়োজন পূরণ করার ন্যায্য মজুরি তারা অর্জন করবে। শ্রমিক সৎ থেকে ডিউটিতে ফাঁকি দেবে না, কারখানা অর্থনীতি চালু রাখবে। আবার মালিকও শ্রমিকের ন্যায্য মজুরি না দিয়ে শ্রমিককে ঠকাবে না। উভয়ের মধ্যে সততার ভিত্তিতে সম্পর্ক। বামপন্থী কমিউনিস্টরা বলে শ্রেণী সংগ্রাম হচ্ছে পৃথিবীর ইতিহাস, ক্লাস স্ট্রাগলের কথা বলেন। শ্রমিক কল্যাণ ফেডারেশন নতুন ধারায় বলে না, শ্রেণী সংগ্রাম নয়, সত্য মিথ্যার দ্বন্দ্বই হচ্ছে পৃথিবীর ইতিহাস। তাই আসুন, বাংলাদেশের কল কারখানা প্রত্যেকটি ট্রেডে পেশায় আজ শ্রমিক কল্যাণ, হাজারের উপরে নতুন ট্রেড ইউনিয়ন তৈরি হয়েছে। পরিবহন, রিক্সা, রাস্তাঘাটে যত পেশা আছে, কৃষি, রেল, বন্দর, পাটকল, সুতাকল, চিনিকল, যত পেশা তত ট্রেড ইউনিয়ন গড়ে তুলে আমরা শ্রমিক সমাজকে আদর্শ, চরিত্র, নৈতিকতা শিক্ষা দেব। আর ইসলামী সমাজ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইসলামী শ্রমনীতির সংগ্রামকে এগিয়ে যাব। একটা কথা বলি, যদি আমরা মনে করি এই রাষ্ট্র, এই সমাজ, এই দেশ, এই পার্লামেন্ট যে আইনে চলছে এটা যদি অব্যাহত থাকে, এর ভেতর দিয়ে আমাদের আলাদা শ্রমিক এবং ইসলামী শ্রমনীতির সংগ্রাম কিন্তু সফল হবে না। একই সঙ্গে কল্যাণ রাষ্ট্র, ইসলামী সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম আর ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার সংগ্রাম এক এবং অভিন্ন সংগ্রামে পরিণত করলে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে বিকাশমান, অগ্রসরমান শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই ট্রেড ইউনিয়ন আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের এই মে দিবসের জমায়েতে যারা এসেছেন সকলকে আহ্বান জানিয়ে, মহান আল্লাহর শুকরিয়া জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। তাহলে প্রত্যেকটি সমাজেই অন্যান্য সকল পেশার চাইতে শ্রমিকদের সংখ্যা হবে নিঃসন্দেহে বেশি। এই বৃহত্তর জনগোষ্ঠীর প্রয়োজন এবং মর্যাদাকে উপেক্ষা করে একটা সমাজ কখনো টেকসই হতে পারে না, সত্যিকারের উন্নয়ন আসতে পারে না। দুনিয়ার বিভিন্ন প্রান্তে যারা নিজেদেরকে বামপন্থী বলে দাবি করেন তারা শ্রমিকদের অধিকার নিয়ে বেশি সংগ্রাম করেন। বাংলাদেশ, তার আগে পাকিস্তান, এইটা তার কোনো ব্যতিক্রম নয়, ধারাবাহিকভাবে চলে আসছে। আমরা কি দেখি, যখনই কোনো ইস্যু আছে এই সমস্ত নেতা নেত্রীরা সামনে এসে দাঁড়ায় যায়, তারপরে এখানে আন্দোলন দানা বেঁধে উঠে, মাঠ গরম হয়, কিছু মানুষের জীবন যায়, কিছু মানুষ আহত হয়, কিছু মানুষের চাকরি যায়, কিন্তু নেতা নেত্রীরা রাতের আধারে তাদের ভাগটা পেয়ে যায়। তাদের ভাগ পেয়ে তারা সন্তুষ্ট হয়ে যায়, তখন গড়ে ওঠা আন্দোলনকে তারা ব্ল্যাকমেইলিং করে। এইভাবে যুগ যুগ ধরে নেতা নেত্রীর কপালের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তারা আবার শ্রেণী সংগ্রামের আওয়াজ তোলেন। তারা বলেন শ্রেণী শত্রু খতম করতে হবে। শত্রু কারা? শত্রু হচ্ছে মালিক পক্ষ। আচ্ছা, মালিকও যদি না থাকে তাইলে শ্রমিকটা কাজ করবে কোথায়? আমরা ওই খতমের রাজনীতিতে বিশ্বাসী না। আমরা পারস্পরিক শ্রদ্ধা, মর্যাদা, ভালোবাসার রাজনীতিতে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি মালিক যদি শ্রমিকের উপর ইনসাফ করে, শ্রমিক তার সমস্ত যোগ্যতা উজাড় করে মালিককে সহযোগিতা করবে, কাজ করবে। কিন্তু মালিক যদি শ্রমিককে ঠকায় তাইলে স্বাভাবিকভাবেই ছায়ার দিকে পা তুললে ছায়াও কিন্তু পা তুলে। তখন আর ওই শ্রমিক বন্ধুটি, ভাইটি, বোনটি তার সমস্ত যোগ্যতা উজাড় করে ওই মালিকের জন্য কিছু করবে না। এতে উভয়ে ক্ষতিগ্রস্ত হবে। আমরা কারোই ক্ষতি চাই না, আমরা চাই তাদের মধ্যে সমন্বয়। আজকে বাংলাদেশের 16 কোটি, 18 কোটি, 20 কোটি বিভিন্ন জন বিভিন্ন কথা বলেন,
তার মধ্যে বিশাল অঙ্গন জুড়ে শ্রমিকদের পদচারণা শুধু দেশের ভিতরে নয়, বাইরেও বটে। আজকে তো দেশের ভিতরের শ্রমিক ভাই বোনদের জন্য আমরা কথা বলছি, বাইরের যারা তারাও তো আমাদের ভাই বোন, তাদের জন্য কথা বলবে কে? সামান্য রুটি রুজির আশায়, একটু আশ্রয়ের আশায়, একটু ভাগ্য পরিবর্তনের আশায় এরা জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে নৌকার উপর চড়ে বসে। তারপরে কোনো একটা ঢেউ এসে তাদেরকে সমুদ্রের পেটে হজম করে ফেলে। আর কেউ ভাগ্যবশত চলতে চলতে দুলতে দুলতে কোনো সুরত যেখানে গিয়ে পৌঁছতে চায় সেই বন্দরে ভিড়ে। ওখানে ভিড়ার পর কারো জায়গা হয় কারাগারে, আর কারো জায়গা হয় বনে জঙ্গলে। তারপরে আস্তে 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 পথ খুঁজে নেয়। সেই সমস্ত লোকেরা যখন একটু কাজকর্ম করে, তখন বিদেশের মাটিতে প্রাসাদ গড়ার চিন্তা করে না। তাদের অর্জিত সমস্ত সম্পদ প্রিয় দেশে আপনজনের জন্য, দেশের জন্য পাঠিয়ে দেয়। হ্যাঁ, বৈধ পথে অনেক শ্রমিক যান, তারা যাওয়ার পথেই দালালদের খপ্পরে পড়েন, সিন্ডিকেটের খপ্পরে পড়েন। যে টাকা দিয়ে পাশের দেশের দেশসমূহের লোকেরা যায়, তার চাইতে 3 গুণ 4 গুণ ওই দালালদেরকে দিয়ে তাদেরকে বিদেশে যেতে হয়। তখন তারা সেই টাকাটাও পুষাতে পারে না, তাদেরকে মানবেতর জীবনযাপন করতে হয়। 2-4টা দেশে যাওয়ার সুযোগ হয়েছে, দেখার সুযোগ হয়েছে, তারা 3টা শিফটে একটা সিট ভাগাভাগি করে ঘুমায়। সেই সিটের প্রস্থ হচ্ছে 2.5 হাত। একজন ঘুমাইলে ওখানে আর আরেকজন ঘুমাতে পারবে না। একজনের ঘুম না ভাগলে আরেকজনকে অপেক্ষা করতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাদের মুখের গ্রাস তারা স্যাক্রিফাইস করে দেশে টাকা পাঠায়। আমরা খুব সুন্দর করে বলি তারা রিমিটেন্স যোদ্ধা, কিন্তু এই যোদ্ধাদেরকে আমরা মর্যাদা দেই না। তারা যখন পাসপোর্ট রিনিউ করতে যায়, ঘাটে ঘাটে দালালের খপ্পরে পড়ে বিড়ম্বিত হয়ে তারা কষ্ট পায়। বছরের পর বছর যায়, সেখানে মিশন আছে, হাই কমিশন আছে, সেখানে আমাদের এমবাসি আছে, বড় বড় কর্মকর্তা কর্মচারীরা আছেন, কিন্তু আমাদের এই ভাই বোনদেরকে সেখানে ভোগান্তি পোহাতে হয়। তারা কেউ যখন চাকরি হারায়, যদি সঙ্গত কারণে হারায় বলার কিছু নেই, কিন্তু অনেকে অসঙ্গতভাবেও হারায়, তাদের পাশে দাঁড়ানোর কাউকে খুঁজে পাওয়া যায় না। আমরা এই পরিস্থিতি আর দেখতে চাই না। আমরা দেখতে চাই যেমন করে তাদেরকে রিমিটেন্স যোদ্ধা বলা হয়েছে, তেমন করে যেন তাদের মর্যাদাটাও তাদেরকে দেওয়া হয়। তাদের প্রয়োজনে দেশ এবং সরকার যেন তাদের পাশে দাঁড়ায়। যদি ওই সমস্ত এমবাসি এই কাজ না করতে পারে, ওখানে এমবাসি থাকারই কোনো প্রয়োজন নেই। এমবাসি কার জন্যে? এমবাসির কিছু কর্মকর্তা কর্মচারীকে লালন পোষণ করার জন্য নয়। এমবাসি ওখানে দেওয়া হয়েছে দেশের জনগণের স্বার্থকে সেখানে রক্ষা করার জন্য। সম্মানিত ভাইয়েরা, আমরা ওখানে ইতিহাসের মাস্টার কিংবা ছাত্র হতেও যাইনি। আমরা ওখানে গিয়েছি এদেশের দুঃখী মানুষের জন্য কথা বলতে। আপনারা দোয়া করবেন, যতদিন সংসদের ভিতরে থাকব, ভিতরেও যেন আপনাদের জন্য লড়াই করে যেতে পারি। আর বাইরের লড়াইও চলবে ইনশাআল্লাহ। শ্রমিক অঙ্গনের ন্যায্যতা এবং মর্যাদা যতদিন প্রতিষ্ঠিত না হবে, ততদিন আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন। এদেশে মালিক এবং শ্রমিকের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ একটা বোঝাপড়ার জায়গা তৈরি হোক, যাতে উভয়ই লাভবান হয়। আমরা সেই দেশটি গড়তে চাই। সেই বাংলাদেশটি, নূতন বাংলাদেশটি আমরা দেখতে চাই, যেই বাংলাদেশ ন্যায়, ইনসাফ এবং মানবতার উপর দাঁড়িয়ে মাথা উঁচু করে আওয়াজ দেবে, আমরা এক নূতন বাংলাদেশ। সবাইকে অসংখ্য শুকরিয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।